রূপদর্শীর লেখা ব্রজদার গল্প সমগ্র। আজ পড়ছি ষষ্ঠ গল্প। রিপোর্টারই তোদেরকে সাহিত্য করা নাই, বুঝলি? তাহলে তো রবীন্দ্রনাথ, মাইকেল, শেক্সপিয়ার, টলস্টয় সবাই এক একজন দিগ্গজ রিপোর্টার হয়ে উঠতেন। ব্রজদার এক ধমকে সুনীত ঘোষ চুপসে এতটুকু হয়ে গেল। সুনীল বোস যেন কিছুই হয়নি ভাব করে টাইপরাইটারে চোখ বুজে আঙুল ঠুকতে লাগলো। ব্রজদা বললেন, আজকাল বুঝি বিনে কাগজেই তোরা টাইপ করিস সুনীল? সুনীল বোস দেখলো মেশিনে কাগজ পড়ানোই হয়নি। অপ্রস্তুত হয়ে কাগজ পড়াতে লাগলো। ব্রজদা একটু হেসে বললেন, হেতেই ঘাবড়ে গেলি? অথচ আমাদের আমলে কাগজ ছাড়াই আমি টপাটপ টাইপ করে সব খবর পাঠিয়েছি। 3টে বড় বড় স্কুপও করেছিলাম। সুনীলের টাকে তৎক্ষণাৎ গুড়ি গুড়ি ঘাম জমে গেল। এই ভরা শীতেও সে আর্তকণ্ঠে বেয়ারাকে ডাকতে লাগলো, ভানু, নরেন, কোথায় গেলি রে তোরা? ঠান্ডা জল আন, পাখাটা খুলে দে। তারপর হাঁসফাঁস করতে করতে গলার টাইটা ঢিলে করে দিলে, বোতামগুলো আলগা করলে। যদুবাবু মঞ্জুদের ছবিটা কলম ব্লক করতে দিলে ভালো হয় ধ্যানস্থ হয়ে তাই ভাবছিলেন। ব্রজদার কথায় চমকে উঠলেন, ভ্যাবাচাকা খেয়ে বলে উঠলেন, ব্যাপারটা ঠিক বুঝলাম না তো। ব্রজদা কিঞ্চিত বিরক্ত হয়েছেন মনে হলো। বললেন, করিস তো সিনেমা এডিটারি, রিপোর্টারের মর্ম বোঝা কি অতই সোজা রে? দে একটা সিগারেট দে। জম্পেশ করে একটা শুকটান মেরে ব্রজদা বললেন, ওই যে একটু আগে সুনীল যা করছিল, মেশিনে কাগজ না পড়িয়েই খটখটাস, ঠিক অমনি করে করেই আমি এককালে ওয়ার্ল্ডস বেস্ট স্কুপ করেছি। সুনীত ঘোষ বললে, যাব বাবা, তা আবার কেউ পারে নাকি? ব্রজদা গুম মেরে যেতেই আমরা সর্বনাশের আভাস পেলাম। বে অফ বেঙ্গলের ডিপ্রেশনের আভাস পেলে আলিপুর হাওয়া অফিসের বড় সাহেবের মনের ভাবখানা যেমন হয়ে ওঠে, আমার অবস্থাও তাই হয়ে উঠল। একটা সাইক্লোন, 100 মাইল গতিবেগের ঝড়ঝঞ্ঝা, কি যে উঠবে কে জানে। না, মেঘ কেটে গেল। ব্রজদা বললেন, স্পেশাল করেসপন্ডেন্টরা সব পারে। বললাম, স্পেশাল করেসপন্ডেন্ট? মুখের কথা কেড়ে নিয়ে ব্রজদা বললেন, রিপোর্টারেরই পরিবর্তিত সংস্করণ আর কি। রাজ সংস্করণও বলতে পারিস, ছাপা বাঁধাই বেশ ভালো। রিপোর্টার যদি আমরা, তো স্পেশাল করেসপন্ডেন্ট হলো গে ফজলিয়াম। রিপোর্টার যদি পাবদা মাছ, তো স্পেশাল করেসপন্ডেন্ট হলো গে রাঘব বোয়াল। এই যে আমি ব্রজরাজ কারফর্মা, এই আমার কথাই ধর। আমি যখন কলকাতায় কংগ্রেস কভার করব, তখন আমি স্টাফ রিপোর্টার, কিন্তু ওই কাজে মালদায় গেলে সেই আমি আবার স্পেশাল করেসপন্ডেন্ট। তোরা এখনও নতুন তো, এসব এডিটোরিয়াল সিক্রেট বুঝতে সময় নেবে। যাকে যা বলছিলাম, ন্যাশনাল নিউজ প্রেসের ওয়ার করেসপন্ডেন্ট হয়ে তো মেসোপটেমিয়াতে গেলাম 1915। কলকাতা থেকে আমি আর বোম্বাই থেকে এক পার্সি ছোকরা, নাম গুল মার্চেন্ট। ছোকরা একেবারে আনকোড়া নতুন, তাকে তালিম দিতে দিতেই আমার 3/4 এনার্জি খরচা হয়ে গেল। আমি তো অ্যাডভান্স পার্টির সঙ্গে ফ্রন্টে আছি, গুল মার্চেন্ট আছে প্রেস হেডকোয়ার্টারে। যা পাচ্ছি সঙ্গে সঙ্গে ফিল্ড টেলিফোনে গুলকে জানিয়ে দিচ্ছি, গুল টেলিগ্রাম ঝাড়ছে। সব কিন্তু কোর্টে। রয়টার ফয়টারকে আমরা সেবার কানা করে দিয়েছিলাম। দমাদ্দম গুলি চলছে, বিয়নেট চার্জ চলছে, তুরুকরা পিছু হটছে, হাজারে হাজারে মরছে। প্রথমে ট্রেঞ্চে বসে বসে ফিল্ড গ্লাস চোখে এঁটে দেখছি, আর আই উইটনেস বিবরণ পাঠাচ্ছি। আমার মাথার সঙ্গে হেডফোন আর মাউথপিস বাঁধা, কোলের ওপর টাইপরাইটার, মুখে মুখে টেলিফোনে বলছি, আর এক হাতের 5 আঙুলে ঝড়ের মতো টাইপ করছি। আমার স্পিড ছিল পার মিনিটে 150 ওয়ার্ড। তোদের মতো টুকুস টুকুস এরকম বেতো টাইপ করলে আমাদের আমলে তৎক্ষণাৎ চাকরি যেত। নিউজ এডিটার সঙ্গে সঙ্গে মাইনে চুকিয়ে দিয়ে বলতেন, যাও বাবা, মার্চেন্ট অফিসে যাও। তখন বুঝলি নে, সাহেবদের সঙ্গে পাল্লা দিতে হতো। যাও, সেদিন তন্ময় হয়ে ভিভিড ডেসক্রিপশন দিচ্ছি, হঠাৎ দেখি আশপাশ থেকে গুরখারা বাঘের মতো তুর্কিদের ওপর লাফিয়ে পড়ল। বিয়নেটের খোঁচা দিতে দিতে তুর্কিদের পিছু পিছু তাড়া করে চলল। মুহূর্তে ট্রেঞ্চ খালি, একা আমি শুধু বসে আছি। কি করব ভাবছি, এমন সময়, হ্যালো ব্রজ, রেস্ট নিচ্ছ বুঝি? তা নাও, আমি একটু ঘুরে আসি বলে রয়টারের বাঘা করেসপন্ডেন্ট মিস্টার রিউমার মঙ্গার আমাকে ঠাট্টা করে সামনের দিকে দৌড় দিলে। এই ব্যাটাই ছিল আমার 1 নম্বর রাইভাল। ও যে কখন এসছে আমি দেখিনি। জানিস তো, কেউ মেরে বেরিয়ে যাবে, তোদের ব্রজদা প্রাণ থাকতে তা হতে দেবে না। উইদিন আ সেকেন্ড টাইপরাইটারটা গলায় বেঁধে নিলাম। ওই যে বন্যার সময় চাঁদাওয়ালারা যেমন করে সিঙ্গেল রিড হারমোনিয়াম গলায় ঝোলায়, অবিকল তেমনি করে। তারপর যে স্পিডে 800 ইয়ার্ড রেসে ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করেছিলাম নন অফিসিয়াল অলিম্পিকে, সেই স্পিডে দিলাম এক দৌড়। তখনও কিন্তু ফোনে আমার মুখ আর টাইপরাইটারে আমার হাত সমান কাজ করে চলেছে। 3-4 মিনিটের মধ্যেই মিস্টার রিউমার মঙ্গার 1 ফারলং পিছিয়ে পড়ল।
ওর মধ্যেই আমার ফার্স্ট মেসেজ গুল মার্চেন্টের কাছে পৌঁছে গেছে। নিউজ সবার আগে পাঠাতে যে না পারে সে আবার রিপোর্টার কি? ঘাঘু রিপোর্টাররা অনেক সময় ঘটনা ঘটবার আগেভাগেই তাই মেসেজ পাঠিয়ে বসে থাকে। সুনীত ঘোষ ঘাবড়ে গিয়ে বলে উঠল, সে আবার কি কথা? ঘটনা না ঘটলে আবার রিপোর্ট লেখা যায় নাকি? তোমার মতো বুদ্ধু পেতি রিপোর্টার হলে লেখা যায় না, আমার মতো পোড় খাওয়া স্পেশাল করেসপন্ডেন্ট হলেই যায় বই কি। জগতের বড় বড় কাগজের দিগ্গজ স্পেশাল করেসপন্ডেন্টরা কটা রিপোর্টার দেখে লেখেন? বেশিরভাগ ডেসপ্যাচই তারা আগে তারবাবুর হাতে গস্ত করে দিয়ে তারপর ধীরে সুস্থে নিশ্চিন্ত মনে ঘটনাবলী নিরীক্ষণ করে থাকেন। ব্রজদার মুখের দিকে সুনীত ঘোষ ফ্যালফ্যাল করে চেয়ে আছে দেখে ব্রজদা স্মিতহাস্যে বললেন, রিপোর্টারের কাছে সবচেয়ে জরুরি কি বল দেখি? সুনীত বীরের মতো বলল, খবরের সত্যতা যাচাই। ব্রজদা বললেন, তোমার মাথা, তুমি কচু বুঝেছ। টেলিগ্রাম অফিস। টেলিগ্রাম অফিসটি আগেভাগে ক্যাপচার করতে পারলেই তোমার 12 আনা কাজ হাসিল হয়ে গেল। আর যে 4 আনা বাকি রইল তা দিয়ে তুমি খবরই পাঠাও আর আপিসকে টাকা পাঠাবার তাগাদাই দাও, তা তোমার খুশি। খবর কি আদালতের জবানবন্দি যে সত্য মিথ্যা যাচাই করতে হবে? হিজড়ের যেমন স্ত্রী পুরুষ হয় না, খবরেরও তেমন সত্য মিথ্যা হয় না। তাই রিপোর্টাররা যা পাঠায় তাই খবর। ব্রজদা বললেন, এই দালাই লামা যখন পালাই লামা হয়ে এবার ভারতে আশ্রয় নিতে এলেন তখনকার কথাই ধর। দালাই লামা সবে তাওয়াং মঠে এসে পৌঁছেছেন, বিলিতি কাগজের বড় বড় করেসপন্ডেন্টরা কলকাতায় বসেই কেমন সুন্দর করে দালাই লামার সঙ্গে সাক্ষাৎকারের বিশদ বিবরণ নিজের নিজের কাগজে কত আগে পাঠিয়ে দিলে। আর তোরা এই দেশের লোক হয়ে কি করলি? দালাই লামার সঙ্গে দেখা করার জন্য হাত গুটিয়ে বসে রইলি। দালাই লামা আস্তে আস্তে ততদিনে তার খবর বাসি হয়ে গেল। কি করব, নিতান্ত রিটায়ার করেছি তাই, নইলে দালাই লামার লাসা ছাড়বার আগেই তার সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ের বিবরণ লিখে দিতাম। তোরা কি রিপোর্টার? কলকাতায় তো রিপোর্টার আছে 2-3 জন, আর তো সবই মুহুরি, যা দেখে তাছাড়া আর কিছু লিখতে পারে না। ব্রজদার আগে গড়গড় করতে লাগলেন। বিনীতভাবে বললাম, কিন্তু 1914 তো এখনো শেষ হলো না। ব্রজদা তৎক্ষণাৎ শুধরে নিয়ে বললেন 1915। তারপর বললেন, হ্যাঁ, মেসেজ পাঠাতে পাঠাতে ছুটতে লাগলুম। সেদিন যা ঘটেছে তা তো দিলামই, পরেও যা ঘটবে তারও 2-3 দিনের রিপোর্ট আগাম দিলাম পাঠিয়ে। অবশ্য এই অ্যাডভান্স মেসেজ লিখবার কায়দা আছে, লিখলেই তো হলো না, রিপোর্টারকে সেফ সাইডেও থাকতে হবে। ধর আজ আমি রিপোর্টটা লিখছি, কিন্তু ঘটনাটা ঘটবে 2 দিন পরে, খবরটা অফিসে পৌঁছতেই 2 দিন লাগবে। কাজেই আপ টু ডেট করার জন্য আমি 2 দিন পরে ডেডলাইনই দেব। এখন ধর আমি আজ লিখে বসলাম, অদ্য মিত্রসৈন্য মেসোপটেমিয়ায় শত্রু শিবির দখল করিয়া ফেলিয়াছে। তারপর যদি সত্যি সত্যিই দখল করতে না পারে তো আমার বেইজ্জতির আর বাকি থাকবে না। তাই গাঁড়লের মতো ডাইরেক্টলি না লিখে রিপোর্টটা আরম্ভ করতে হবে এইভাবে, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত একটি নির্ভরযোগ্য গুজবে প্রকাশ। সুনীল বোস মুখ ফসকে বলে ফেললে, গুজব আবার নির্ভরযোগ্য হয় কি করে? ব্রজদা বললেন, তোদের হাতে হয় না বলেই আজ তোদের এই অবস্থা। আমার চিফ রিপোর্টার আমাকে নিজে হাতে তালিম দিয়েছেন, তা জানিস? আমাকে প্রায় বলতেন, ব্রজ, সাদা কথায় সিধেভাবে কখনো কিছু লিখো না, কখনো কোনো জিনিস কমিট করো না, রিপোর্টের মধ্যে সবসময় প্রকাশ, আরও প্রকাশ, নাকি এইসব যত পারো ঢুকিয়ে দেবে, ব্যাস, তাহলেই সেফ সাইডে থাকবে। ভালো ভালো রিপোর্টাররা এখনও দেখিস প্রকাশ না লিখে কিছু প্রকাশই করতে পারে না। সুনীল বোস বললে, কিন্তু ভাষার একটা অর্থ থাকবে তো? ব্রজদা বললেন, কি আমার সুনীতি চাটুর্য এলেন রে, ভাষা নিয়ে রিপোর্টার কি ধুয়ে খাবে? ভাষা ভাষা থাকাই তো তার পক্ষে ভালো, তাতেই সেফ সাইড। আমার চিফের মতো সদ্গুরু সঙ্গ তোর যে হয়নি তা বুঝতে পারছি। রিপোর্টারই রিয়েও শিখিসনি। আমার চিফ রিপোর্টার আরও বলেছিলেন, খবরদার নিজের কথা রিপোর্টে লিখো না, যদি নিতান্তই নিজের কথা বলতে হয় তবে পরের জবানিতে বলো। তেমন কাউকে যদি কোট করার না পাও তবে আমরা যার জবানিতে বলি সেই লবিমহল আর ওয়াকিবহালের মারফতে বলো। সে নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, আর তা করেছি বলেই তোদের ব্রজদা আজ এত বড় রিপোর্টার হতে পেরেছে। লর্ড কার্জন থেকে লিনলিথগো অবধি সবাই এই বেজো রিপোর্টারের নামে গড়গড় করে কাঁপত। বুঝলি না, ওদের হাঁচি কাশি অবধি কাগজে স্কুপ করে দিতাম কি না? আমাকে না পেলে গান্ধীজি কোনো ঘোষণাই প্রেসে দিতেন না, সেটা জানিস নে বোধহয়। যা কিছু সব আমার এই হাত দিয়েই হয়েছে। একবার সবরমতী গেছি, দেখি বাপু খুবই ভাবিত, কি ব্যাপার না কাকে ওর সাকসেসার করবেন এই খালি ভাবছেন।
বললাম, বাপু এত ভাবছো কেন? তোমার মন যাকে চাইছে তাকেই করো। জবাহরই উপযুক্ত লোক। বাপু খরদৃষ্টিতে খানিকক্ষণ আমার মুখে পানে চেয়ে বললেন, ব্রজ, আমার মনের কথা তুমি টের পেলে কি করে? হাসতে হাসতে বললাম, বাপু ভুলে যাচ্ছ কেন, আমি রিপোর্টার, স্কুপ করাই আমার পেশা। বুঝলি রে, তোদের ব্রজদা এমনি এমনি এত বড় রিপোর্টার হয়নি। সুনীল বলল, তারপর সেই টাইপরাইটারের গল্পটার কি হলো? ব্রজদা গম্ভীরভাবে বললেন, তোদের ব্রজদা কখনো গাল গল্প করে না, যা বলে ট্রু ফ্যাক্ট। কিছুক্ষণ পরে ব্রজদা বললেন, দানার দান তখন শেল ফাটছে, ফটফট গুলি ছুটছে, বোমা ফেটে মুহুর্মুহু ভূমিকম্প হচ্ছে, আর আমি ডাইনে বাঁয়ে বাঁচিয়ে ওর মধ্য দিয়েই পথ করে বুলেট বেগে ছুটে চলেছি। আরও কিছুটা এগিয়েছি, দেখি তুরুক বাহিনীর এক হাই অফিসার মরে পড়ে আছে। কর্নেল ফর্নেল হবে বোধহয়, জ্যান্ত লোক আর পাবো কোথায় সেখানে, তাই ওর সঙ্গেই একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ঝেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে টেলিফোনে নিউজটা বলে যাচ্ছি, যুদ্ধক্ষেত্রে শত শত মৃত সৈনিকের দেহ পড়িয়া আছে। মৃত সৈনিকদের জনৈক মুখপাত্রের সহিত আমার এক বিশেষ সাক্ষাৎকার ঘটে। উক্ত মুখপাত্র জানান, 8 ঘন্টা পূর্বে মিত্রপক্ষের গোলন্দাজ বাহিনী নাকি প্রবল গোলাবর্ষণ করে। প্রকাশ, তাহাতেই নাকি তুর্কি বাহিনী ছিন্ন ভিন্ন হইয়া যায় এবং অনুমান প্রায় বহু সৈন্যের মৃত্যু ঘটে। আরও প্রকাশ, উক্ত মুখপাত্র আমাদের প্রতিনিধির সহিত সাক্ষাৎকারের 8 ঘন্টা পূর্বে মারা যান। এই খবরটুকু বলেছি এমন সময় পিঠে সঙ্গিনের খোঁচা। তুর্কিদের হাতে বন্দী হলাম। ছোট্ট একটা গ্রামের বুরুজের ওপর আমাকে দিনরাত নজরবন্দি করে রেখেছিল, তবে রিপোর্টার বলে টাইপরাইটারটা কেড়ে নেয়নি। আমি করলাম কি, টাইপরাইটারের বারের ওপর ছোট্ট একটা দাড়ি কামানো আয়না এমনভাবে ফিট করে দিলাম যেন তার ওপর রোদ পড়ে চিকচিক করতে থাকে। তারপর আয়নার মুখটা বেস হেডকোয়ার্টারের দিকে ফিরিয়ে টাইপরাইটারের চাবি টিপে টিপে খবর পাঠিয়ে যেতুম, আর গুল মার্চেন্ট 16 মাইল দূরে বসে সে আয়নার ওপর এসে পড়া মধ্যপ্রাচ্যের সেই তেজি রোদের রিফ্লেকশন দেখে সেগুলো টুকে নিত। এইভাবে আমি একটার পর একটা স্কুপ করেছি, এর নাম রিপোর্টিং। তোরা ওয়েস্ট বোর্ডের বরপুত্তুররা সেসব জিনিস কল্পনাও করতে পারবি নি।